হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। পুজো তো চলেই এলো, আর আমরা ভ্রমণ পিপাসু বাঙালিরা সারা বছর অপেক্ষা করে থাকি এই কটা দিনের ছুটির জন্য, যাতে ব্যাকপ্যাক করে বেরিয়ে পড়তে পারি। যদিও এই ভিডিওটা বেশ কিছু মাস আগের, তবে আপনারা যারা পুজোর ছুটিতে নর্থ বেঙ্গলে প্ল্যান করছেন তাদের জন্য আশা করি এই সিরিজটা ভীষণ কার্যকরী। খুব অল্প দিনের প্রিপারেশনে আমরা টিকিট পেয়েছিলাম শতাব্দী এক্সপ্রেসে। চেয়ার করা এই সুপারফাস্ট এক্সপ্রেস হাওড়া থেকে দুপুর প্রায় 2:30তে রওনা দিয়ে এনজেপি পৌঁছেছিল প্রায় 11টা নাগাদ। তো সেখানেই এখন এত রাত্রে তো আর বাকি চলা যায়, কালকে সকাল 8টা নাগাদ আমরা তো আমরা সকাল সকাল রেডি হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ছি তিরুপতি লজ থেকে সোজা পেলিংয়ের উদ্দেশ্যে। এনজেপি থেকে কিছু দূর গাড়ি এগোতেই শুরু হলো সবুজের সমারোহ। আর সত্যি কথা বলতে, এমন সবুজে সবুজ ভরা রাস্তা দেখলে মনটা কিন্তু এমনি থেকেই ভালো হয়ে যায়। কিছু দূর যেতে মন আরও ভালো হয়ে গেল, কারণ চোখের সামনে দেখতে পেলাম তিস্তা নদীকে। বেশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে কিছু ছবি তোলবার পর আবার গাড়ি রওনা দিল গন্তব্যের উদ্দেশ্যে। আরও কিছুটা পথ গিয়ে হাজির হলাম একটা হোটেলের সামনে লাঞ্চের উদ্দেশ্যে। সেখানে গিয়ে অর্ডার দিলাম 1 প্লেট মাটন আর ভাত। প্লেটের পাশের এই পাঁপড়ের টুকরোটা কিন্তু মায়ের ভেজ থালি থেকে আমদানি করেছে। জার্নির পরিশ্রমের পর এই মাটনের প্লেটটা দেখে খিদেটা যেন আরও বেড়ে গেল, তাই একটু গ্রেভি দিয়ে ভাতটা ভালো করে মেখে মাটন দিয়ে খাওয়ার চেষ্টা। কিন্তু আমার অনেস্ট রিভিউ হচ্ছে, মাটনটা কিন্তু আমার এক্সপেকটেশন অনুযায়ী একেবারেই ওয়ার্থ ইট ছিল না। যাই হোক, ফাইনালি আমরা পৌঁছে গেলাম সিকিমে। আর ঠিক এই পয়েন্ট থেকে আমার এক্সাইটমেন্ট কিন্তু আরও কয়েক গুণ বেড়ে গেল। পেলিংয়ে আমরা হোটেল বুক করেছিলাম আপার পেলিং রিজিয়নে। পেলিংয়ে আমাদের বুক করা হোটেলের ডিটেলড ইনফরমেশন নিয়ে আসবো পরের পর্বের ভিডিওয়ে। হোটেলে চেক ইন করতেই ছুটে গেলাম রুমের বারান্দার দিকে, আর বারান্দা থেকে পেলিং শহরের ভিউটা ঠিক এইরকম। কি মায়াবী লাগছে, তাই না? পরদিন সকালে ঘন মেঘে আচ্ছন্ন আকাশ দেখে মনটা একটু খারাপ হয়ে গেল। তবে যাই হোক, পাহাড় আমার কাছে সবসময়ই সুন্দর। তাই আর মন খারাপ না করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম সাইট সিইং করতে। কিছু দূর যেতে আকাশে এরকম প্যারাগ্লাইডিং করতে দেখে মনটা আরও উৎফুল্ল হয়ে গেল। আমরা এগিয়ে গেলাম আমাদের প্রথম ভিউ পয়েন্ট পেলিংয়ে স্কাই ওয়াকের দিকে। সকালের ব্রেকফাস্টটা সেরে নিলাম পাশের একটা ছোট পাহাড়ি হোটেল থেকে। পাহাড়ে এসে আর মোমো খাবো না, সেটা বোধহয় আমাদের মতো মোমো লাভারদের জন্য একেবারেই পসিবল নয়। এই রেড চাটনিটা কিন্তু মোমোর সাথে পারফেক্ট কমপ্লিমেন্ট। স্কাই ওয়াকের টিকিটের মূল্য পার হেড 100 টাকা, পার্কিং চার্জ 30 টাকা। স্কাই ওয়াকের পাশেই রয়েছে বোধিসত্ত্ব চেনরিজিকের মূর্তি। এটি পৃথিবীতে চেনরিজিকের সবচেয়ে বড় স্ট্যাচু। তবে আমরা আগে গেলাম স্কাই ওয়াকের দিকে। প্রথম উচ্চতার জন্য ভয় লাগলেও পরে বেশ মজাই হচ্ছিল স্কাই ওয়াক দিয়ে হাঁটতে। এটি ভারতের প্রথম গ্লাস স্কাই ওয়াক। সমুদ্রতল থেকে উচ্চতা প্রায় 7200 ফুট। দেখুন কাঁচের মধ্যে দিয়ে নিচটা ঠিক কেমন দেখতে লাগে। চেনরিজিকের সুবিশাল মূর্তির পাশে সুবিস্তৃত পাহাড়ি উপত্যকা যেন এক অন্যতম মাত্রা এনে দেয় পর্যটকদের কাছে। স্কাইওয়াক থেকে আমরা চলে গেলাম আমাদের পরবর্তী ভিউ পয়েন্ট। এটা ছিল একটা বার্ড পার্ক। এখানে ভারতীয়দের জন্য জনপ্রতি টিকিট মূল্য 100 টাকা, আর 14 বছরের নিচে বাচ্চাদের জন্য জনপ্রতি 25 টাকা। বার্ড পার্কটি রয়েছে পাহাড়ের কোলে সুবিস্তৃত জায়গা জুড়ে, তাই এখানে এলে জায়গায় জায়গায় দিয়ে রাখা রুট ম্যাপটা কিন্তু খুব ভালো করে ফলো করবেন। বৌদ্ধ ধর্ম অনুসারে এখানে একটি পবিত্র জলাধার রয়েছে, তার পাশ দিয়ে আমরা হেঁটে চললাম সামনের দিকে। কিছু দূর গিয়ে দেখতে পেলাম রাস্তাটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একটা রাস্তা চলে গেছে উপরের দিক দিয়ে বার্ড পার্কের দিকে, আর একটা রাস্তা নিচ দিয়ে চলে গেছে আমাদের পরবর্তী ভিউ পয়েন্ট র্যাবডান্স রুইন্সের দিকে। সেই রাস্তাটা ধরেই আমরা চলতে লাগলাম জঙ্গলের মধ্যে দিয়ে।
তো ওই সাইডে চলে গেছিলো বার্ড পার্কের রাস্তা, আর এই সাইডে চলে এসছে রাজবাড়ির ধ্বংসাবশেষ বা রুইন্সের যে জায়গাটা। তো আমরা আপাতত রুইন্সের জায়গাটা দেখতে যাচ্ছি। আর এই জায়গাটা কিন্তু ভীষণ চড়াই উতরাই আছে এবং অনেকটা পথ হাঁটতে হয়। তাই যদি কোনো বয়স্ক লোক আসার কথা ভাবেন, সেটা কিন্তু ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন, কারণ আমরা ওই সাইডে বার্ড পার্কের দিকটা যাইনি। এদিকটা কিন্তু যেমন সুন্দর জঙ্গলের দৃশ্য, কিন্তু তেমনি কিন্তু প্রচুর প্রচুর হাঁটতে হচ্ছে। পথের ধারে জঙ্গলের এরকম সুন্দর দৃশ্য পথের ক্লান্তিটা কিন্তু অনেকটাই কমিয়ে দেয়। অবশেষে দেখা মিলল সেই রুইন্সের। তো অবশেষে আমরা প্রচুর হেঁটে লাস্টলি পৌঁছালাম হচ্ছে এই রুইন্সে, এবং ভাবতে পারিনি এখান থেকে জাস্ট মানে ট্রেকিংয়ের পথটা কষ্টদায়ক ছিল, কিন্তু এত সুন্দর জঙ্গলের মধ্যে দিয়ে আসতে এত ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা মিষ্টি হাওয়া দিচ্ছে আর ঝিঝি পোকার ডাক, ভীষণ সুন্দর লাগছে। এবং অবশেষে কিন্তু আমরা ধ্বংসাবশেষের সামনে পৌঁছে। 1670 থেকে 1814 অবধি রাবদান্স ছিল সিকিমের রাজধানী। এটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। এই জায়গাটি নেপাল বর্ডার থেকে অনতি দূরত্বে অবস্থিত হওয়ার জন্য পরবর্তীকালে সিকিমের রাজধানী অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। বর্তমানে রাজবাড়ির এই ধ্বংসাবশেষ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সংরক্ষিত হয়েছে। এটা হচ্ছে রাজবাড়ির ধ্বংসাবশেষ। আমি এখন ভিতরে চলে এসেছি এবং এখান থেকে বাইরের ভিউটাও কিন্তু ভীষণ সুন্দর লাগে। একটা গার্ডেন করা আছে, এখানে চাইলে আপনারা বসে রেস্ট করতে পারেন, কারণ এতটা উঠবার পর সত্যি আপনাদের রেস্টের দরকার হবে, আমার তো হচ্ছে। রাজবাড়ির ধ্বংসাবশেষ ছাড়াও এই জায়গাটা থেকে গোটা পেলিং শহরের ভিউটা কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায়, যদি না আকাশ মেঘাচ্ছন্ন থাকে। ধ্বংসাবশেষ ঘুরে আবার ফিরতি পথের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। পথের পাশে দেখতে পেলাম এরকম অজস্র পাথরের টুকরো। দেখে মনে হলো এগুলো হয়তো জঙ্গলের কোনো বিশেষ লোকাচারের নিদর্শন। এখানে রাজবাড়িতে আসার দুটো পথ রয়েছে। ফেরবার সময় আমরা একটা অন্য পথ ধরে আবার ফিরে এলাম বার্ড পার্কে। বার্ড পার্কের ভিতরটা কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো, তাই আপনার পাখির প্রতি ইন্টারেস্ট থাকুক আর নাই থাকুক, এই সাইট সিনটা একদম মিস করবেন না। এখানকার এই নিরিবিলি পরিবেশ এবং সুন্দর সাজসজ্জা সত্যি খুবই মনোরম। মূলত পাহাড়ের ধাপ কেটেই তৈরি হয়েছে এই পার্কটা। উপরে রয়েছে একটা ঝুলন্ত ব্রিজ, সেই ব্রিজ থেকে নিচটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে। ব্রিজ বরাবর চলে গেলাম আমরা এমন একটা এনক্লোজ জায়গায়, যেখানে পাখিগুলো বাইরে এমনিই উড়ে বেড়াচ্ছে। সিকিমের সাইট সিনগুলোর মধ্যে এই জায়গা দুটো মানে রাবদান্স রুইন্স এবং বার্ড পার্ক, এই দুটো জায়গাতেই কিন্তু সবচেয়ে বেশি সময় ব্যয় হতে পারে। এরপরে আমরা চলে গেলাম আমাদের পরবর্তী গন্তব্য পেমা ইয়ামস্তে মনাস্ট্রির উদ্দেশ্যে। পেমা ইয়ামস্তে মনাস্ট্রিতে প্রবেশ মূল্য হচ্ছে পার হেড 50 টাকা। টিকিট পাওয়া যায় এই পাশের কাউন্টারটা থেকে যাওয়ার পথের রাস্তায়। মনাস্ট্রিতে যাওয়ার পথে টিপটিপ করে শুরু হয়ে গেল বৃষ্টি। অবশেষে আমরা বৃষ্টি মাথায় নিয়েই পৌঁছে গেলাম পেমা ইয়ামস্তে মনাস্ট্রিতে। বৃষ্টির জন্য ওয়েদারটা এত মনোরম হয়ে গেছে যে কি বলবো। ঝিরঝিরে বৃষ্টির মধ্যেই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই বেশ কিছুক্ষণ সময় কেটে গেল সুন্দর দৃশ্য দেখতে দেখতে আর হাওয়া খেতে খেতে। মনাস্ট্রিতে ঢুকতে গিয়ে দেখতে পেলাম এখানে ফটো তোলা স্ট্রিক্টলি প্রহিবিটেড। তাই আর কি, অগত্যা বাইরে থেকেই মনাস্ট্রির কিছু ছবি তুলে নিলাম। এই মনাস্ট্রিটা সিকিমের সবচেয়ে অন্যতম প্রসিদ্ধ এবং পুরনো মনাস্ট্রি হিসেবে সুপরিচিত। পেলিংয়ে এলে এই মনাস্ট্রিটা অবশ্যই মিস করবেন না। মনাস্ট্রির ভাস্কর্য, প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রাচীনত্বের ভিত্তিতে সত্যি কিন্তু এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান। পেমা ইয়ামস্তে মনাস্ট্রিকে পিছনে ফেলে আমরা রওনা দিলাম কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের দিকে। পাহাড়ের কোলে তখন ঘন মেঘের আনাগোনা, সবুজে মোড়া আঁকাবাঁকা রাস্তা বৃষ্টিতে ভিজে হয়ে উঠেছে আরও মনোরম। আরও বেশ কিছুটা পথ গিয়ে চলে এলো আমাদের কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের ভিউ পয়েন্ট। এখান থেকে আমরা পার হেড 10 টাকার টিকিট সংগ্রহ করে সিঁড়ি দিয়ে উপরে চলে গেলাম। উপর থেকে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের ভিউ
আরও সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। এই হচ্ছে সিঁড়ির উপরে উঠে আসবার পর কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের ভিউ। কি অপরূপ সুন্দর দেখতে লাগছে এখান থেকে, সামনে থেকে দেখলে সবচেয়ে ভালো বোঝা যাবে। বৃষ্টিতে জলের তোড় বেড়ে গেছে আরও কিছুটা। কয়েকটা ছবি তুলে আবার নিচে নেমে এলাম। ফিরতি পথে পড়লো অরেঞ্জ গার্ডেন, কিন্তু এটার টাইমিং হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি, আর আমরা যখন পৌঁছেছিলাম তখন অলরেডি 5টা ওভার হয়ে গেছে, তাই আর অরেঞ্জ গার্ডেনে ঢোকা হলো না। আমরা হোটেলের পথেই ব্যাক করলাম। ফিরতি পথে পথের পাশে দেখতে পেলাম রিম্বি ওয়াটারফলস। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস দেখতে যাওয়ার সময় আমরা যখন এই পথ দিয়ে যাচ্ছিলাম তখন কিন্তু রিম্বি ওয়াটারফলসে এত জল ছিল না, কিন্তু এই যে কিছুক্ষণ বৃষ্টি হলো তার মধ্যেই কিন্তু জলের ধারা এতটা বেড়ে গেছে। সত্যি প্রকৃতি কি অদ্ভুত, তাই না? এখানে বেশ খানিকটা সময় আমরা ওয়াটারফলসের সামনে দাঁড়িয়ে থাকলাম, তারপর আবার আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। আপাতত এই ট্যুরে আমরা কমপ্লিট করব ওয়েস্ট সিকিমের পোর্শনটা। পেলিংয়ে আরও কিছু সাইট সিন আছে, যেগুলো হলো কেচেপেরি লেক এবং আরও বেশ কিছু ওয়াটারফলস, যেগুলো আমরা সময়ের অভাবে কমপ্লিট করতে পারিনি। আপনারা যদি একটু টাইম নিয়ে প্ল্যান করে আসেন তাহলে অবশ্যই আপনারা সেগুলোও আপনাদের ট্যুর ইটিনারিতে অ্যাড অন করে নিতে পারেন। আমাদের এই সিকিম নর্থ বেঙ্গল ট্যুরের পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই আপলোড করে দেব এই চ্যানেলে। অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন। আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা সেগুলো ফলো করে নিতে পারেন। ফিরতে ফিরতে অন্ধকার নেমে এসছে পাহাড়ে। সারাদিন পরিশ্রম করে বৃষ্টিতে ভিজে হোটেলে ফেরবার পর অর্ডার দিয়ে দিলাম গরম গরম স্যুপ। এই ঠান্ডার মধ্যে বৃষ্টিতে ভেজার পর এই স্যুপটা এত স্যাটিসফাইং ছিল যে কি বলবো। তাহলে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব পরিবারের সদস্য হয়ে যান। তাহলে আজকের মতো ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন পর্বে। ততক্ষণের জন্য টাটা।